গল্পের শুরুতে একজন লোককে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আমরা তার হাত দেখতে পাই, যার হাতে একটি অস্বাভাবিক ট্যাটু করা আছে। দুজন ডাক্তার লোকটির ময়নাতদন্ত করেন এবং আমরা জানতে পারি যে সে ইতিমধ্যেই মারা গেছে। একজন ডাক্তার অন্যজনকে বলেন যে তিনি শুনেছেন যে লোকটি আত্মহত্যা করেছে। প্রথম ডাক্তার ভাবছেন যে তিনি কেন এমন করবেন, যেহেতু তার বয়স খুব বেশি নয়। দ্বিতীয় ডাক্তার উত্তর দেন যে মানুষ প্রায়শই জীবনে অনেক সমস্যার সম্মুখীন হয় এবং কখনো কখনো সেগুলি মোকাবেলা করার পরিবর্তে তাদের জীবন শেষ করে দেয়। প্রথম ডাক্তার তখন বলেন যে তার মুখটি পরিচিত বলে মনে হচ্ছে। দ্বিতীয় ডাক্তার পরামর্শ দেন যে তিনি সম্ভবত ইতিহাসের বইতে ছিলেন। এরপরে উভয় ডাক্তারই লোকটির অঙ্গগুলি সরিয়ে ফেলেন। আমরা পরে জানতে পারি যে লোকটি তার অঙ্গ দান করেছিল। তার শরীর থেকে মোট 6টি অঙ্গ নেওয়া হয়েছে। তারপর দুজন ডাক্তার দেখতে পান একজন নার্স চিৎকার করে অপারেশন রুম থেকে বেরিয়ে আসছেন। দুজন ডাক্তারই অপারেশন রুমে যান এবং দেখেন যে লোকটির শরীর ছাই হয়ে যাচ্ছে। এটা দেখে দুজনেই হতবাক। দৃশ্যপট বদলে যায় এবং আমরা দেখতে পাই যে ব্যান্সিও নামের একটি মেয়ে তার বাবার সাথে ডাক্তারের সাথে কথা বলছে। এখানে আমরা জানতে পারি যে লোকটির অঙ্গপ্রত্যঙ্গের হৃৎপিণ্ড ভাসির শরীরে প্রতিস্থাপন করা হয়েছে। ডাক্তার হতবাক হয়ে তাদের বলেন যে তিনি বিশ্বাস করতে পারছেন না যে প্যান্সিও এত তাড়াতাড়ি সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছে। তিনি বলেন যে তিনি আগে কখনো এমন ঘটনা দেখেননি। তারপর ডাক্তার ব্যান্সিওকে হাসপাতাল থেকে বাড়ি যেতে দেন। এরপর তারা দুজনেই কোথাও খাবার খাচ্ছেন। ব্যান্সিওর বাবা তার হাতে একটি ট্যাটু লক্ষ্য করেন এবং তাকে জিজ্ঞাসা করেন, এটা কি? তুমি কেন তোমার হাতে ট্যাটু করিয়েছ? ব্যান্সিও বলে যে সে এটা করেনি। সে মনে করে এটি অস্ত্রোপচারের পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে। ব্যান্সিও তার বাবাকে বলে যে সেও টাই কমান্ডো করতে চায়। আমরা জানতে পারি যে বানসিওর বাবা একজন টাই কমান্ডো শিক্ষক এবং একটি টাই কমান্ডো কোচিং সেন্টার চালান। তিনি বানসিওকে বলেন যে তিনি টাই কমান্ডো করতে পারবেন না। তিনি বলেন যে তার বর্তমান অবস্থায় তিনি চান না যে তার সাথে কিছু ঘটুক। এই কথা বলার সময় বানসিওর বাবা কাঁদতে শুরু করেন এবং বলেন যে তার পরিবারের মৃত্যুর পর তিনি বানসিওকে বধ করেছেন। তিনি বলেন যে তিনিই তার সবকিছু এবং তিনি তার সাথে কিছু ঘটতে দেবেন না। আমরা তখন জানতে পারি যে বানসিওর বাবা তার আসল বাবা নন। তিনি তাকে দত্তক নিয়েছিলেন। পরে আমরা ইয়ংচুল নামে একজন বৃদ্ধকে দেখি যার একটি অঙ্গ অস্ত্রোপচার করা হয়েছিল। তার অঙ্গ ইয়ংচুলে প্রতিস্থাপন করা হয়েছিল। কিছু মহিলা ইয়ংচুলের জন্য প্রার্থনা করছেন কারণ তারা ভেবেছিলেন তিনি আর বাঁচবেন না। আমরা ইয়ংচুলের মেয়ে চুন হুজাকেও দেখি যে ফোনে কথা বলছে। সে বলে যে তার বাবার মৃত্যুর পর তার সঙ্গ তার হবে। কিন্তু তারপর ইয়ংচুল সুস্থ হয়ে ওঠে এবং জেগে ওঠে। সবাই অবাক হয়ে গেল। চুন হুজা এসে ইয়ংচুলকে ঠিক আছে দেখে অবাক হয়ে গেল। ইয়ংচুলের হাতে ট্যাটু ছিল। এর মানে হল যারা ওই লোকটির কাছ থেকে অঙ্গ পেয়েছে তাদের সকলের হাতে অবশ্যই ট্যাটু থাকতে হবে। তারপর আমরা দেখতে পাই ভাসি তার বাবাকে প্রশিক্ষণ দিচ্ছে। ভাসি তার বাবাকে বলে যে সে কমান্ডো দলে যোগ দিতে চায়। কিন্তু তার বাবা আবার না বলে। তার বাবা তাকে কিছু টাকা দেয় এবং নিজের জন্য নতুন জুতা কিনতে বলে। ভাসি কাছে একটি ছোট ছেলেকে দেখতে পায় যে পাঞ্চিং ব্যাগে লাথি মারার অনুশীলন করছে। কিন্তু বানসু তাকে থামায় এবং লাথি মারা শেখায়। বানসু পাঞ্চিং ব্যাগে লাথি মারার সাথে সাথেই এটি বিস্ফোরিত হয়। এটা দেখে সে হতবাক হয়ে যায়। সে সুপার পাওয়ার অর্জন করেছে। তার বাবা এসে জিজ্ঞাসা করে কি হয়েছে। ভাসি নিজেকে বাঁচাতে বলে এই পাঞ্চিং ব্যাগটি শিশুটি ছিঁড়ে ফেলেছে। সে খুব প্রতিভাবান একটি বাচ্চা। ভাসি তার সুপার পাওয়ার পরীক্ষা করার জন্য রাস্তায় দৌড়ায়। তার দৌড়ের গতি আরও দ্রুত হয়ে গেল এবং সে সহজেই বাইকারকে অতিক্রম করে গেল। কিন্তু সে এত দ্রুত দৌড়ে গেল যে সে থামতে পারল না। সামনে একটি ট্রাক ছিল এবং সে তার সাথে ধাক্কা খায়, যার ফলে ট্রাকটি প্রায় উল্টে যায়। তারপর ওয়াশো তাকে ধরে ফেলে এবং তাকে পড়তে বাধা দেয়। পরে আমরা দেখতে পাই ইয়ংচুন হওয়া খাবার খাচ্ছে এবং দুজনেই বসে গল্প করছে। কিছুক্ষণ পরেই চুনহওয়া ডাক্তারের কাছে যায়।
একই ডাক্তার ওয়াং চুলের অস্ত্রোপচার করেছিলেন। চুন হওয়া ডাক্তারকে সবকিছু বলে। ডাক্তার তার কথা শুনে হতবাক হয়ে যায়। চুন হওয়া তাকে বলে, আমার মনে হয় যে লোকটি আমার বাবাকে অঙ্গ দান করেছিল, তার কারণেই আমার বাবা হঠাৎ সুস্থ হয়ে উঠেছে। তোমার খুঁজে বের করা উচিত সে কে। তারপর আমরা দেখি জিসুং নামের একজন ব্যক্তি বানশির ক্ষমতা পরীক্ষা করার একটি ভিডিও দেখছে। সে তখন এটি রেকর্ড করেছিল। পরে আমরা দেখি বানশি আবার তার ক্ষমতা পরীক্ষা করছে এবং জিসুং সেখানে আছে, গোপনে এটি রেকর্ড করছে। বানশি জিসুং সম্পর্কে জানতে পারে এবং তাকে ধরে ফেলে। সে তাকে জিজ্ঞাসা করে, তুমি কে? কিন্তু তারপর সে জিসুংয়ের হাতে ট্যাটুটি লক্ষ্য করে, যা তার হাতেও একই। তারা একসাথে বসে কথা বলতে শুরু করে। জিসুং তাকে নিজের সম্পর্কে বলে এবং বলে যে সম্প্রতি তার একটি অঙ্গ প্রতিস্থাপন করা হয়েছে এবং তারপর থেকে সে সুপার পাওয়ার অর্জন করেছে। পানসি জিজ্ঞাসা করে, তোমার কি ধরনের সুপার পাওয়ার আছে? জিসুং একটি গভীর শ্বাস নেয় এবং জোরে জোরে বাতাস বের করে দেয়, যার ফলে ঝড় ওঠে। সে ব্যাখ্যা করে যে সে সেই লোকটিকে আবিষ্কার করেছিল যার অঙ্গ তারা পেয়েছিল। 6টি অঙ্গ প্রতিস্থাপন করা হয়েছিল। তাদের ছাড়াও সুপার পাওয়ারযুক্ত আরও 4 জন লোক আছে। তাদের খুঁজে বের করতে হবে। তারপর তারা গিডং নামে একজন ব্যক্তির সাথে দেখা করে, যে সেই লোকটির অঙ্গ গ্রহণকারী তৃতীয় ব্যক্তি ছিল। তার বিদ্যুৎ নিয়ন্ত্রণ করার ক্ষমতা আছে। সে একটি ক্লাবে যায় এবং তার ক্ষমতা ব্যবহার করে তার আঙ্গুলের এক ঝটকায় একটি গেমিং মেশিন নিয়ন্ত্রণ করে প্রচুর টাকা জিতে নেয়। তারপর আমরা দেখি ব্যান্সিও একটা দৌড়ে দৌড়াচ্ছে এবং সে সহজেই জিতে যাচ্ছে। দৌড়ের পর ব্যান্সিও সিওংয়ের সাথে বসে আছে। সোনিও নামে এক মহিলা এসে তার পণ্য সম্পর্কে কথা বলতে শুরু করে। সে বলে যে তার একটি অঙ্গ প্রতিস্থাপন করা হয়েছে এবং এই পানীয়টি পান করেছে এবং সে সাথে সাথেই সে সুস্থ হয়ে উঠেছে। ব্যান্সিও এবং সিওং উভয়েই সোনিওর হাতে একটি ট্যাটু লক্ষ্য করে, কিন্তু তার হাতে কোনো ট্যাটু নেই। তারা মনে করে যে সে তাদের মধ্যে একজন নয়। তারপর তারা তার কোমরের নিচে একটি ট্যাটু দেখতে পায়। তারা সোনিওকে একটি জায়গায় নিয়ে যায় এবং তাকে সবকিছু বলে। তারা তাকে তার ক্ষমতা সম্পর্কে জিজ্ঞাসা করে। সে বলে যে সে জানে না তার কি সুপার পাওয়ার আছে, কিন্তু প্রতিস্থাপনের পর সে আরও সুন্দর হয়ে উঠেছে। হয়তো এটাই তার ক্ষমতা। কিন্তু ব্যান্সিও এবং সিওং বলে না, তা নয়। তারা ইঙ্গিত দিচ্ছে যে সে সিন্ডার হয়ে ওঠেনি। তারপর গিডং আসে এবং বিদ্যুৎ নিয়ন্ত্রণ করার জন্য তার ক্ষমতা ব্যবহার করে। গিডং সবার সাথে নিজের পরিচয় করিয়ে দেয় এবং তাদের প্রত্যেকের সম্পর্কে কথা বলতে শুরু করে, কারণ সে তাদের ফোন নিয়ন্ত্রণ করে তাদের সম্পর্কে সবকিছু জেনেছে। গিডং যখন জিসুং সম্পর্কে কিছু বলতে যাচ্ছিল, তখন জিসুং তাকে আর কিছু বলতে বাধা দেয়। তারপর সবাই বসে কথা বলতে শুরু করে। সোনিও গিডংকে তাদের দলের নেতা হতে বলে। কিন্তু জিসুং তাতে অসম্মতি জানায় এবং তাদের মধ্যে একটি ছোটখাটো তর্ক হয়। তারপর আমরা ইয়ং চুলের সাথে দেখা করি। তার এক বন্ধু তার সাথে দেখা করতে আসে এবং তার কোম্পানি কিনতে চায়। কিন্তু ইয়ং চুল এটি বিক্রি করতে অস্বীকৃতি জানা। এতে বন্ধুটি রেগে যায় এবং সে ইয়ং চুলকে শ্বাসরোধ করে হত্যা করার চেষ্টা করে। যাই হোক, বন্ধুটি ইয়ং চুলকে স্পর্শ করার সাথে সাথেই সে মারা যায় এবং ইয়ং চুল বুঝতে পারে যে তার অন্যদের জীবন নেওয়ার ক্ষমতা আছে। সে যত বেশি জীবন নেয় ততই তার বয়স কম হয়। চুন হওয়া উপস্থিত হয় এবং সে যা দেখে তা দেখে হতবাক হয়ে যায়। ইয়ং চুন একটি গাছ স্পর্শ করে এবং গাছটি দ্রুত শুকিয়ে যায়। তারপর আমরা ইয়াকসন নামে এক ব্যক্তির সাথে দেখা করি, যিনি একটি কারখানার ব্যবস্থাপক। একদিন কারখানার একজন শ্রমিকের দুর্ঘটনা ঘটে। তার আশেপাশের সবাই চিন্তিত হতে শুরু করে। ইয়াকসন তখন চুপচাপ শ্রমিকের কাছে যায় এবং তার উপর হাত রাখে। এর ফলে শ্রমিকের আঘাত সেরে যেতে শুরু করে। এ থেকে আমরা জানতে পারি যে ইয়াকসন হলেন পঞ্চম ব্যক্তি যিনি লোকটির কাছ থেকে একটি অঙ্গ পেয়েছেন। ইয়াকসনের বিশেষ ক্ষমতা রয়েছে যা তাকে আঘাত নিরাময় করতে সাহায্য করে। যাই হোক,
তার ক্ষমতা ব্যবহার করার পরে তাকে অবিলম্বে জল পান করতে হবে। পরে চুনহোয়া ডাক্তারের কাছে যায় এবং তাকে যা ঘটেছিল তা বলে। সে ডাক্তারকে জিজ্ঞাসা করে যে কোনো লোকেরা লোকটির অঙ্গ পেয়েছে। এদিকে বাসিও জিসিয়ং এবং সুনেও গিডং আসার জন্য অপেক্ষা করছে। তারা গিডং থেকে একটি বার্তা পায় যা তাদের বলে যে সে কোথায়। তারপর আমরা দেখি গিডং কিছু গুন্ডাদের হাতে ধরা পড়েছে, যারা তার ধার করা টাকা আদায় করার চেষ্টা করছে। গিডং তার ফোন ব্যবহার করছে আঙুল চেপে ধরে এবং জিসিয়ং এবং সুনিওকে সর্বত্র বার্তা পাঠাচ্ছে। এর থেকে বোঝা যাচ্ছে যে গিডংকে তার ক্ষমতা ব্যবহার করার জন্য আঙুল চেপে ধরতে হচ্ছে। তারপর জিসিয়ং এসে গুন্ডাদের দলের দিকে হাঁটতে শুরু করে। গুন্ডারা তাকে জিজ্ঞাসা করে, তুমি কে? কিন্তু জিসিয়ং তাদের কাছে পৌঁছানোর সাথে সাথেই সে দ্রুত টয়লেট ব্যবহার করার জন্য অন্যদিকে ছুটে যায়। তারপর ওয়াসি এবং সুনিও এসে গুন্ডাদের গিডংকে যেতে দিতে বলে। কিন্তু গুন্ডারা হেসে অস্বীকৃতি জানা। জিসিয়ং এলে ভাসিয়া তাকে ধরে তার নাকে সুড়সুড়ি দেয়, যার ফলে সে হাঁচি দেয়। এর ফলে সব গুন্ডা বাতাসে উড়ে যায়। তারপর তারা গিডংকে নিয়ে পালিয়ে যায়। কিন্তু গুন্ডারা এখনও তাদের তাড়া করে। চুনহোয়া কর্তৃক প্রেরিত আরও লোকও আসে এবং তাদের তাড়া করতে শুরু করে। যাই হোক, তারা পালিয়ে যেতে সক্ষম হয়। পরে জিসিয়ং বলে যে আজ তারা একটি বড় সমস্যায় পড়েছে এবং সবকিছু গিডংয়ের কারণেই ঘটেছে। এই কথা শুনে গিডং সত্যিই রেগে যায় এবং সকলের উপর চিৎকার করে। জিসং তার বন্ধুকে প্রতারণা করে তার টাকা হাতিয়ে নেয়। এতে জিসং সত্যিই রেগে যায়, তাই সে গিডংকে আঘাত করে। কিন্তু গিডং তার ক্ষমতা ব্যবহার করে জিসংয়ের অ্যাকাউন্টের সমস্ত টাকা উধাও করে দেয়। তাদের মধ্যে ঝগড়া শুরু হতে চলেছে। তারপর ভাসি এবং সুনিও এগিয়ে এসে ঝগড়া থামায়। ভাসি যিশুকে শান্ত করার চেষ্টা করে এবং বলে, তুমি বলেছিলে আমি তোমার বন্ধু, কিন্তু যিশু উত্তর দেন, না, আমি তোমার বন্ধু নই। আমি শুধু এটা বলেছিলাম কারণ তোমার জন্য আমার দুঃখ হচ্ছিল, কারণ তোমার কোনো বন্ধু ছিল না। গিয়ে এই কথা শুনে ভাসি খুব দুঃখিত হয়। যিশু সেখান থেকে চলে যান। পরে আমরা বানসিওকে তার বাড়িতে দেখি। তার বাবা এসে জিজ্ঞাসা করে যে সে কোথায় ছিল, বলে যে সে সারাদিন তাকে খুঁজছিল এবং জিজ্ঞাসা করেছিল যে সে কি তার বন্ধুদের সাথে আছে। বানসিও কাঁদতে শুরু করে এবং তার বাবাকে বলে যে তার কোনো বন্ধু নেই এবং কেউ তার বন্ধু হতে চায় না, কারণ সে মনে করে যে সে অকেজো। সে এমনকি বলে, তোমারও আমার বাবা হওয়ার দরকার নেই। সে আটকা পড়ে যায় এবং চলে যায়। তার বাবা তার কঠোর কথায় খুব কষ্ট পায়। এরপর আমরা দেখতে পাই চুনহুজা যা ঘটেছিল তা সব জানতে পারে। চুনহুজা তার দলকে তাদের জিম্মি করতে বলে। তারপর আমরা জিসুং এবং বানসিওকে দেখতে পাই। জিসুং লোকজনের সাথে কথা বলে এবং ক্ষমা চায়। সে ব্যাখ্যা করে, আমি আমার বন্ধুকে প্রতারণা করিনি। একটি বিপজ্জনক গ্যাস। কারখানার বাইরে ওয়াসি এবং জিসাং কিডং এবং সুনেওর সাথে আছে, যারা বিস্ফোরণের সাক্ষী। ভিতরে ইয়াকসাং জানতে পারে যে একজন লোক ভিতরে আটকা পড়েছে এবং দরজা খোলার চেষ্টা করছে, কিন্তু দরজাটি খুলছে না। ওয়াসি এসে দরজাটি লাথি মেরে খুলে দেয়, কিন্তু তারপর সে অন্য দরজাটি ভাঙার চেষ্টা করে। তবে দরজাটি খুব শক্তিশালী এবং সে ভেতরে প্রবেশ করতে পারে না। তারপর গিডং আসে, একটি বাঁশি বাজায় এবং দরজাটি খুলে যায়। তারা লোকটিকে উদ্ধার করে এবং তাকে বাইরে নিয়ে যায়। লোকটির স্বাস্থ্য সত্যিই খারাপ ছিল। কিন্তু তারপর ইয়াকসান তার শক্তি ব্যবহার করে তাকে সুস্থ করে তোলে। তারা তার হাতে ট্যাটু লক্ষ্য করে বুঝতে পারে যে ইয়াকসানও তাদেরই একজন। তবে তার শক্তি ব্যবহার করে ইয়াকসান অসুস্থ হয়ে পড়ে। ইয়াকসান তাদের কিছু জল আনতে বলে। গিডং জল আনতে গেল। কিন্তু সে চলে যাওয়ার সাথে সাথেই গ্যাসের ক্যান পড়ে গেল এবং গ্যাস লিক হতে শুরু করল। ভাসি ইয়াকসানকে তুলে নিয়ে অন্য সবার সাথে দৌড়ে গেল। তখন সুনিওর মনে পড়ল যে গিডং তাদের সাথে নেই। তারা গিডংকে জল নিয়ে আসতে দেখেছে, কিন্তু সে সেখানে কাউকে খুঁজে পায়নি। গ্যাসের কারণে তার অবস্থা আরও খারাপ হয়ে যায় এবং সে অজ্ঞান হয়ে যেতে শুরু করে। তারপর জিসুং এসে তাকে সিপিআর দিয়ে সাহায্য করে। এরপর সবাই রেস্তোরাঁ বসে কথা বলে। এবার ইয়াকসন তাদের সাথে ছিল।
সুনিও পরামর্শ দিলেন তাদের একটি সুপারহিরো দলের নাম রাখা উচিত। এটি হলিউডের সিনেমার মতো, দ্য অ্যাভেঞ্জার্সের মতো, যেখানে দৃশ্যগুলি দ্রুত পরিবর্তিত হয়। আমরা ইয়ং চুলকে একটি লিফটে এবং ইয়াকসনকে একই লিফটে দেখি। তারপর আমরা জানতে পারি যে ইয়াকসন যে কারখানায় ম্যানেজার হিসেবে কাজ করেন সেটি ইয়ং চুলের। ইয়াকসনের হাতে একটি ট্যাটু দেখে ইয়ং চুল জিজ্ঞাসা করে, আপনার কি সম্প্রতি অঙ্গ প্রতিস্থাপন হয়েছে? ইয়াকসন হ্যাঁ বলে। তারপর আমরা চুনহুজা এবং ডাক্তারকে দেখি এবং তারা ইয়াকসনকে অপহরণ করে। চুনহুয়া ডাক্তারকে সেই অঙ্গটি বের করতে বলে যা ইয়াকসনকে তার ক্ষমতা দিয়েছে। কিন্তু ডাক্তার কিছুই করেন না। তারপর ইয়াকসন এসে চুনহুজাকে বলেন যে ডাক্তার কোনো পদক্ষেপ নেবেন না কারণ তিনি ইয়াকসনের জন্য অপেক্ষা করছিলেন। চুনহুয়া হতবাক হয়ে যায় এবং জানতে পারে যে ডাক্তার তাকে প্রতারণা করছে এবং সত্যিই তার বাবার জন্য কাজ করছে। ইয়াকসনকে স্পর্শ করে ইয়াকসনের ক্ষমতা কেড়ে নেওয়ার চেষ্টা করে, কিন্তু কিছুই হয় না। ইয়াকসন বুঝতে পারে যে সুপার পাওয়ারদের ক্ষমতা বা তাদের জীবন কেড়ে নেওয়া যায় না। ইয়ংচুন ডাক্তারকে ইয়াকসুনের অঙ্গটি নিয়ে তার ভেতরে ঢুকিয়ে দিতে বলেন। কিন্তু ইয়ংচুন ডাক্তারকে অঙ্গটির একটি ছোট অংশ ইয়াকসুনের ভেতরে রেখে যেতে বলেন যাতে এটি আবার বৃদ্ধি পায়। তারপর তারা অপারেশন করে এবং ইয়াকসুনের অঙ্গটি ইয়াকসুনের ভেতরে স্থাপন করা হয়, যা তাকে বিশেষ ক্ষমতা দেয়। ইয়াকসুনের ক্ষমতাও ইয়াকসুনের কাছে যায়। পরে ইয়ংচুলের লোকেরা অন্য লোকদের ধরতে যায় এবং তারা তাদের 3 জনকে ধরে ফেলে, কিন্তু ওয়াসি ধরা পড়ে না। যখন তারা ওয়ানশিওকে ধরতে আসে তখন সে তার বাবার সাথে থাকে। গুন্ডারা আসছে জেনে তার বাবা যুদ্ধের জন্য প্রস্তুত হয়। কিন্তু যখন সে যুদ্ধ করছে, ওয়ানশিও গুন্ডাদের খুব দ্রুত মারতে শুরু করে। তার বাবা মনে করে যে সে তাদের সাথে লড়াই করছে। তারপর চুনহওয়া ডাক্তারের সাথে কথা বলে এবং জিজ্ঞাসা করে, তুমি আমার জন্য কাজ করতে? কেন তুমি আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছিলে? কেন তুমি আমার বাবার সাথে দল বেঁধেছিলে? ডাক্তার উত্তর দেয় যে তার বাবা তাকে নোবেল পুরস্কারের প্রতিশ্রুতি দিয়েছিলেন। চুনহওয়া তার বাবার সাথে দেখা করতে যায়। কিন্তু ইয়ংচুল এখন একজন তরুণ, সুদর্শন ছেলে হয়ে উঠেছে। চুনহওয়া তাকে দেখে ভয় পায় কারণ সে মনে করে সে অন্য কেউ। ইয়ংচুল তাকে বলে যে সে তার বাবা। চুনহওয়া এটা দেখে হতবাক হয়ে যায়। তারপর ইয়ংচুল গোসল করতে যায়। কিন্তু তারপর সে একটা অদ্ভুত জায়গায় পৌঁছায়। সে তার সামনে একটা অদ্ভুত জাদুকরি দরজা দেখতে পায় এবং সেখান থেকে একটা ধোঁয়ায় ভরা মূর্তি বেরিয়ে আসে। মূর্তিটি ইয়ংচুলকে তার কাছে আসতে ডাকে। ইয়ংচুল যখন তার হাত বাড়িয়ে দেয়, তখন ধোঁয়ায় ভরা মূর্তিটি তাকে ধরে নিজের দিকে টেনে নেওয়ার চেষ্টা করে। ইয়ংচুল তার হাত মুক্ত করার জন্য তার শক্তি ব্যবহার করে এবং তারপর তার বাথরুমে ফিরে যায়। সে মিলারকে জোরে ঘুষি মারে। সে বুঝতে পারে না কি হয়েছে। তারপর আমরা একদল লোককে দেখি এবং তাদের সবাইকে ইয়ংচুল ডেকেছিল। চুনহওয়া ইয়ংচুলকে জিজ্ঞাসা করে, বাবা, তুমি কি করবে? ইয়ংচুল বলে যে আমি এই সকল মানুষের ঈশ্বর হব, এবং তারপর সে নিচে নেমে যায়। তার লোকেরা তাকে চিনতে পারে না এবং তাকে আক্রমণ করে, ভেবে যে সে একজন হুমকি। কিন্তু এখন ইয়ংচুল খুবই শক্তিশালী এবং তাদের সকলকে সহজেই পরাজিত করে। তারপর আমরা গিডংকে দেখতে পাই, যে একটি চেম্বার বাক্সে বন্দী। তার পাশে জিসুং এবং সুনিও তাদের ক্ষমতার উপর ভিত্তি করে একটি চেম্বার বাক্সে বন্দী, তাই তারা সেগুলি ব্যবহার করতে পারে না। গিডংয়ের আঙ্গুলগুলি আটকে আছে, তাই সে তার ক্ষমতা ব্যবহার করে সেগুলিকে ছিঁড়ে ফেলতে পারে না। কিন্তু সে তার পা ছিঁড়ে ফেলার চেষ্টা করে। প্রথমে সে কয়েকবার ব্যর্থ হয়, কিন্তু বারবার অনুশীলন করার পর সে সফলভাবে তার পা ছিঁড়ে ফেলতে শুরু করে। সে খুশি বোধ করে। তারপর কিছু লোক এসে তাকে ধরে নিয়ে যায়। সে দ্রুত তার ক্ষমতা ব্যবহার করে ভন্সকে একটি বার্তা পাঠায়, তাকে বলে যে তাদের অপহরণ করা হয়েছে এবং তার অবস্থান পাঠায়। গিটং যাওয়ার সময় সে তার ক্ষমতা ব্যবহার করে জিসুং এবং সুনিয়র চেম্বারের গেট খুলে দেয়। ব্যাংশু কিছু একটা লক্ষ্য করে এবং সাহায্য করার চেষ্টা করে, কিন্তু তার বাবা তাকে থামিয়ে দেয় এবং বলে যে সে জানে সে কোথায় যাচ্ছে কিন্তু তাকে একা যেতে দেয় না। ব্যাংশ জিজ্ঞাসা করে যে সে কি জানে তার সুপার পাওয়ার আছে, এবং সে উত্তর দেয় যে একটি বাচ্চা তাদের বাবার কাছ থেকে কিছু লুকাতে পারে না। সে তখন তাকে বলে যে তার বন্ধুদের ধরে নিয়ে যাওয়া হয়েছে, তারা তার প্রথম বন্ধু, এবং সে তাদের হারাতে চায় না। সে খুব আবেগপ্রবণ হয়ে তার বাবাকে জড়িয়ে ধরে। তার বাবা তাদের বাঁচাতে তার সাথে গাড়িতে যাওয়ার সিদ্ধান্ত নেয়। এরপর ইয়ংচুল গিডংয়ের দাতা অঙ্গটি, যা তার একটি চোখ ছিল, সরিয়ে অস্ত্রোপচারের মাধ্যমে ইয়ংচুলে প্রবেশ করায়। এতে ইয়ংচুল গিডংয়েরও শক্তি পায়।
ইয়ংচুল তখন সবার কাছে এসে বলে, আমি তোমাদের ঈশ্বর, কিন্তু কেউ তাকে বিশ্বাস করে না। সে বিরক্ত হয়ে দেয়ালে খুব জোরে ঘুষি মেরে তা ভেঙে দেয়। এতে সবাই হতবাক হয়ে যায়। তারপর ইয়ংচুল তার ভেতরের শক্তি ব্যবহার করে কিছু প্রতিবন্ধী ব্যক্তিকে সুস্থ করতে শুরু করে। এর কারণে লোকেরা সত্যিই তাকে ঈশ্বর হিসেবে বিশ্বাস করতে শুরু করে। তারপর ভ্যান্স আর তার বাবা আসে। ইয়ংচুল এগিয়ে আসে। সে ভ্যান্সিয়াকে বলে যে সে খুব সুন্দরী। ভ্যান্সিয়া লাজুকভাবে হেসে ওঠে। ইয়ংচুল তারপর ভ্যান্সিয়ার বাবার সাথে কথা বলে যে সে তাকে চেনে। সে উল্লেখ করে যে ভ্যান্সিয়ার বাবা একজন সুপরিচিত কমান্ডো শিক্ষক এবং তার সম্পর্কে অনেক কিছু শুনেছে। সে তার সাথে হাত মেলানোর চেষ্টা করে। কিন্তু ভ্যান্সিও ইয়ংচুলের হাতে একটি ট্যাটু দেখতে পায়। তার বাবা করমর্দন করার আগেই ওয়ানসিও ইয়ংচুলকে জোরে লাথি মেরে দূরে ঠেলে দেয়। ইয়ংচুল আহত হয় এবং তার হাত ভেঙে দেয়। কিন্তু তারপর সে কিছু পানি পান করে এবং তার হৃদয় সেরে যায়। ওয়ানসিও এটা দেখে অবাক হয়। ওয়ানসিওকে জিজ্ঞাসা করে যে তার হৃদয় প্রতিস্থাপন করা হয়েছে কিনা এবং বলে যে সে তার হৃদয় চায়। তারপর জিসুং আর শুনেও আসে। ওয়ানসিওর সাথে দেখা করার পর তারা জানতে পারে যে ওয়ানসিওর বাবাও সেখানে আছেন। তারা তার বাবার সাথে কথা বলতে শুরু করে এবং নিজেদের পরিচয় করিয়ে দেয়। ওয়ানসিও তাদের সাথে কথা বলছে। কিন্তু তারা তাদের নিজস্ব কথোপকথনের সময় তাকে উপেক্ষা করতে শুরু করে। এতে সে সত্যিই রেগে যায়, তাই সে তাদের উপর জোরে চিৎকার করে। সুনিও তাকে জিজ্ঞাসা করে তাদের বাকি বন্ধুরা কোথায়। ইয়ংগুল তার হাতের ট্যাটুটি দেখায় এবং বলে, আমি তাদের দুজনকেই খেয়ে ফেলেছি। গিয়ে এই কথা শুনে সবাই হতবাক। ওয়ানসিওর বাবা খুব রেগে যান এবং তাকে আঘাত করতে যান, আক্রমণ করার জন্য একটি কমান্ডো সামাসত করেন। কিন্তু ইয়ংচুল তাকে তার হাত দিয়ে আঘাত করেন, যার ফলে ওয়ানসিওর বাবা প্রায় উড়ে গিয়ে পড়ে যান। যাই হোক, ওয়ানসিও তার বাবাকে ধরে ফেলেন এবং তাকে পড়ে যাওয়া থেকে রক্ষা করেন। তারপর ওয়ানসিও এবং ইয়ংচুলের মধ্যে লড়াই হয় এবং এটি খুবই বিপজ্জনক। তাদের মধ্যে একটি খুব বিপজ্জনক লড়াই হয়, যেখানে ওয়ানসিও একটি কঠিন লড়াই করে। কিন্তু তারপর ইয়ংচুল ক্ষমতা দখল করতে শুরু করে। অবশেষে সিয়ং ইয়ংচুলের দিকে জোরে আঘাত করে।